হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং প্রত্যেককে। যারা যারা ক্লাসে এসে গেছো প্রত্যেককে গুড মর্নিং জানাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? একটু জানিয়ে দাও যে আমার কথা শুনতে পাচ্ছ নাকি। বলছি কালকে আপনার ভিডিও দেখলাম। ওকে, কথা শোনা যাচ্ছে। গুড মর্নিং প্রত্যেককে। জাস্ট 1 মিনিট ওয়েট করে যাও, আমি ক্লাসটা স্টার্ট করছি। তো দেখো, প্রথমে আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর আগে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করে দিই, তারপর আমরা ক্লাসে যাব। ফার্স্ট দেখো, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই। আজকে প্রথম 10 মিনিট একটু অন্য বিষয়ে কথা বলি, ঠিক আছে? কি বিষয়ে কথা বলবো? আমাদের এই যে জীবন, সেই জীবন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, আমরা খুব স্বাভাবিকভাবে, তুমি যদি আমাদের যে জীবনটা সেটা যদি দেখো, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে তোমাকে কন্টিনিউ একটা না একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। রাইট অর রং? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই ইয়েস স্যার লিখে দাও। যে কন্টিনিউ আমাদেরকে কোনো না কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ছোট চ্যালেঞ্জ হোক, বড় চ্যালেঞ্জ হোক। হয়তো বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু তোমার ওই চ্যালেঞ্জটা প্রতিদিন অ্যাকসেপ্ট করতে 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 ওটা খুব সহজ স্বাভাবিক হয়ে গেছে, তাই তো? ইয়েস স্যার বলে দাও যদি হয়। যেমন দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু একদিন এরকমও ছিল যে আমি ক্যামেরার সামনে যদি 2 থেকে 3 মিনিট কথা বলতে যেতাম, আমাকে ভাবতে হতো, আমার মনে প্রচন্ড ভয় লাগতো, আমার মানে হৃৎপিণ্ড যে স্পন্দন সেটা বেড়ে যেত, ঠিক আছে? তো এরকম একটা দিন ছিল, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু ওই চ্যালেঞ্জটাকে প্রতিদিন অ্যাকসেপ্ট করতে করতে, ক্যামেরার সামনে পড়াতে পড়াতে খুব নর্মাল হয়ে গেছে, ঠিক আছে? সেরকমই তোমাদের সামনে কোনো না কোনো চ্যালেঞ্জ তো আছেই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কিছু না কিছু চ্যালেঞ্জ আছে, কিছু না কিছু প্রবলেম আছে, এবং সমস্ত প্রবলেমের কিন্তু সলিউশনও আছে। প্রত্যেকটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেওয়াই কিন্তু আমাদের কাজ। যখন তুমি কোনো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ মনে করো, সেটাকে অ্যাকসেপ্ট করো না, তখনই কি তৈরি হয়? তখনই দুঃখ তৈরি হয়, তখনই ভয় তৈরি হয়। বলো, রাইট অর রং? যখনই কোনো চ্যালেঞ্জকে তোমার মনে হচ্ছে যে এটা কেন এলো আমার সামনে, তখনই কি হয়? ভয় তৈরি হয়, আর ভয় থেকেই দুঃখ, ঠিক আছে? কিন্তু তোমার মন যদি এরকম হয়ে যায় যে যা চ্যালেঞ্জে আসুক, যা চ্যালেঞ্জ আসুক, সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো শক্তি আমার মধ্যে আছে, আমি 100% দেব, সেই 100% দিয়ে আমি যতটা করা যায় ততটা করব। এই মানসিকতা তুমি যদি নিয়ে চলে আসো, এই মোমেন্টে তুমি হ্যাপি হয়ে যাবে, এই মোমেন্টে। আর চ্যালেঞ্জকে যদি অ্যাকসেপ্ট করতে একবার শিখে যাও, তাহলে দেখবে লাইফ খুব স্মুথ এগোচ্ছে। তুমি যা যা করতে চাও, সবাই সরকারি চাকরি করবে তা নয়। কেউ সরকারি চাকরি করবে, কেউ বেসরকারি চাকরি করবে, কেউ বিজনেস করবে। সবাই সবার মতো করে জীবনে কিন্তু এগিয়েই যাবে, যে 100% দেবে, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমাকে তোমার 100% দিতে হবে, ঠিক আছে? তুমি যা পড়াশুনো করছো এই মুহূর্তে, তুমি যেটা করতে পারো সেটা নিয়ে ভাবো। এই মোমেন্টে, এই মুহূর্তে যা তুমি করতে পারো সেটা নিয়ে ভাবো, ঠিক আছে? তাহলেই দেখবে তুমি এগোচ্ছ। স্যার বইটা কি নেব? অবশ্যই নেবে, ঠিক আছে? তাহলে কি কি বললাম, খুব মোটিভেশন দিয়ে দিলাম তোমাদের। দুটো জিনিসকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া জীবন নেই। তুমি বলো যে কার জীবনে প্রবলেম নেই? আমার জীবনেও প্রবলেম আছে। সকাল থেকেই কাল থেকে প্রচুর প্রবলেমে আছি, ঠিক আছে? কন্টিনিউ প্রায় অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যেগুলো তোমরা জানো না, যেগুলো ওরকম ভাবে বলা যায় না,
ঠিক আছে? তারপর যদি আমাদের অনেক টিচার আছে যাদের তুমি ক্যামেরার সামনে থেকে দেখো খুব সাকসেসফুল মনে হয়, তাদের জীবনেও অনেক প্রবলেম আছে। তুমি যদি আরো উপরের দিকে চলে যাও, যারা হয়তো বলিউড স্টার, তাদের জীবনেও কত না কত প্রবলেম আছে। কারো হয়তো শারীরিক প্রবলেম, কারো অর্থনৈতিক প্রবলেম, কারো রিলেশন নিয়ে প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম। ঠিক আছে? তো প্রবলেম তো কন্টিনিউ থাকবেই, প্রত্যেকের জীবনে প্রবলেম আছে। আর প্রবলেম মানেই কি একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে তোমাকে তোমার শক্তি দিয়ে ওটাকে মোকাবিলা করতে হবে, তাহলেই তুমি এগোতে পারবে। আর যখনই তুমি এগোচ্ছ, যখনই তুমি নিজেকে একটা পাওয়ারফুল করে নিতে পারছো, সেই মোমেন্টে তুমি হ্যাপি হয়ে যাও, সেই মোমেন্টে তোমার মধ্যে একটা প্রাণ শক্তি চলে আসে। ঠিক আছে? দেখবে এই বিষয়টাকে আর একটু ভালো করে যদি বোঝাই, দেখবে বাঘ বা সিংহ যখন শিকার করে বা যখন হয়তো শিকারের জন্য লাভ দেবে, তো তখন কি হয়, তারা একটা গর্জন করে। ঠিক আছে? তো এই গর্জনটা কি, তুমিও যদি একটু বাঘ সিংহের মতো গর্জন করতে থাকো, দেখবে তোমার শরীরের মধ্যে কিন্তু তোমার যেটা নিয়ে ভয় হচ্ছিল, যেটা নিয়ে তোমার চিন্তা হচ্ছিল, যেটা নিয়ে তুমি কি হবে ভবিষ্যতে, কি হবে ফিউচারে, কি হবে এটা নিয়ে তুমি ভয় পাচ্ছিলে, সেই ভয় থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। ঠিক আছে? ওকে? তো আমাদের জীবনের ফার্স্ট বিষয়টা কি, আমাদের জীবনের প্রথম উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমাদের প্রচুর চ্যালেঞ্জ আসবে। ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ এসছে। ছোটবেলায় তুমি অ, আ, ক, খ শিখেছো, একটা চ্যালেঞ্জ। ঠিক আছে? বড় হয়ে উঠেছো, সেটাও একটা চ্যালেঞ্জ। ক্লাস 10 এর পরীক্ষা দিয়েছো, একটা চ্যালেঞ্জ ছিল। 12 এর পরীক্ষা দিয়েছো, একটা চ্যালেঞ্জ ছিল। তারপর একটা কলেজে ভর্তি হয়েছো, সেটাও একটা চ্যালেঞ্জ ছিল। কলেজ ৩ বছর পাস করেছো, জীবনে অনেক কিছু ঘটে গেছে, চ্যালেঞ্জ ছিল। আস্তে, আস্তে এই পর্যায়ে চলে এসছো। তো কন্টিনিউ টেনশন, দেখো টেনশন করে কি হয়? তুমি যা কিছু নিয়ে টেনশন করছো, দেখো সেই টেনশন, তুমি মনে করো তুমি, আমি যদি একটা কোশ্চেন করি তাহলেই অ্যান্সার চলে আসবে যে তুমি ভবিষ্যতে এর আগেও অনেক কিছু নিয়ে টেনশন করেছো। তুমি যেগুলো নিয়ে টেনশন করেছিল তার কটা তোমার জীবনে ঘটেছে একটু লিখে জানাও তো। তুমি যদি 20টা জিনিস নিয়ে চিন্তা করো, 20টা জিনিস নিয়ে টেনশন করো, এই 20টা জিনিসের মধ্যে কটা তোমার জীবনে ঘটেছে তুমি শুধু আমাকে বলে দাও। তোমার জীবনে কটা ঘটেছে? লিখেছে দেখো, একটাও না, অনেক স্যার, 5টা ঘটে গেছে। অনেক, গুটি কয়েক, প্রচুর, একটাও না। একটাও না স্যার, কয়েকটা, বেশ কিছু, অনেকগুলো, 4টে, কিছু কিছু ঘটেছে। যাই হোক, 0। আর বেশিরভাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, যা ঘটার তোমার জীবনে, তুমি তোমার 100% এফোর্ট দিয়ে দিয়েছো, তারপরে তোমার জীবনে যা ঘটার সেটা যদি ঘটেও যায়, তুমি কি করবে? তোমার সেখানে দোষ কোথায়? তাই না? তোমার যেটা জীবনে ঘটার, তুমি তোমার 100% এফোর্ট দিয়েছো, তুমি তোমার 100% সবকিছু দিয়েছো, বুদ্ধি লাগিয়েছো, তোমার যা শক্তি, সবার তো একটা নিজস্ব নিজস্ব ক্ষমতা আছে, শক্তি আছে। তুমি তোমার দিক থেকে 100% দিয়েছো, তারপরেও যদি সেটা ঘটে যায়, তুমি কি করবে? দেখো, কখন তোমার মন হ্যাপি থাকে? যখন তুমি 100% দিয়েছো, ঠিক আছে? 100% দিয়েছো, 100% দেওয়ার পরও যদি মনের মতো ফল না আসে, তাও তোমার একটা স্যাটিসফ্যাকশন থাকে। 100% দাওনি, তুমি দিয়েছো 85%, তুমি নিজে জানো আমি 85% দিয়েছি, রেজাল্ট 100% এর মতো আসেনি। 85% দিয়েছো, 70% এর মতো রেজাল্ট এসছে। তোমার মনে তো দুঃখ থাকবে যে আমি চেষ্টা করলে আরো 15% দিতে পারতাম, আমি দিইনি। তাই না? ঠিক আছে? ওকে?
তো তোমাকে তোমার 100% দিতে হবে। 100% দেওয়ার পর তোমার জীবনে যা হচ্ছে হতে দাও, কোনো চিন্তা নেই। কিন্তু 100% তো দিয়ে দেখো, টেনশন করার কোনো দরকার নেই। 100% এফোর্ট দাও। যা করতে চাইছো জীবনে 100% এফোর্ট দাও। মনের মধ্যে শক্তি নিয়ে আসো। একদম সিংহের মতো লড়াই করো। দেখবে মনের মধ্যে থেকে সমস্ত রকমের ভয়, সমস্ত রকমের দুশ্চিন্তা চলে যাচ্ছে। ঠিক আছে? বোঝাতে পারছি? এবার আজকে কেন কথাগুলো বলছি, আমার মনে হলো যে এই কথাগুলো প্রতিদিন তো ক্লাসে পড়াচ্ছি, তো পড়ানোর আগে তোমাদের একটু মোটিভেট করা দরকার। কারণ এখন যে সিচুয়েশন, এখন যেরকম অবস্থা, তো আমি যে কজন স্টুডেন্টের সামনে আছি, আমাকে যে কজন স্টুডেন্ট শুনতে পারছে, শিখতে পারছে, তাদেরকে যদি আমি কয়েক দিনের জন্য তাদের মধ্যে একটা কিছু পজিটিভ ভাইব নিয়ে আসতে পারি, একটা স্টুডেন্ট হলেও তার মনের যে আহ দুঃখ কষ্ট ছিল, মনের মধ্যে যে সংকট ছিল, সেখান থেকে তাকে বের করে আনতে পারি একটা স্টুডেন্ট হলেও, তার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে? ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে দেখো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ৩ টে জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখবে একদম খুব সুন্দরভাবে লাইফ কিন্তু চলবে। ঠিক আছে? সুন্দরভাবে চলবে বলতে লাইফের মধ্যে আপস থাকবে, ডাউনস থাকবে। এরকম সবার জীবনেই থাকে। ঠিক আছে? কিন্তু সবসময় মুখে একটা স্মাইল নিয়ে হ্যাপি হয়ে তোমাকে একদম বীর বিক্রমের সঙ্গে, ঠিক আছে? একদম 100% দিয়ে তোমাকে এফোর্ট দিতে হবে। তোমার যে শক্তি আছে, তোমার যে ক্ষমতা আছে, সেটা তোমার আছে। তোমাকে সেটাকে 100% ইউজ করতে হবে। ওকে? নেক্সট, এইবার আমরা চলে আসি। দেখো, আমরা যদি লাইফটাকে আরো বড় করে দেখি, যখন আমরা লাইফকে খুব ছোট করে দেখি, তখন আমাদের মধ্যে প্রচুর ভয়, চিন্তা একটু বেশি করে দেখায়। ঠিক আছে? তো আমরা যদি লাইফটাকে খুব বড় করে দেখি, বড় করে, তুই যখনই ছোট করে দেখবে না, তখনই সবথেকে বেশি চিন্তা, দুশ্চিন্তা, ভয় আসবে। ছোট করে দেখা মানে, আমি একদম খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলে, তখন তোমার কি ছিল? পুরো ফুল ফোকাস মাধ্যমিক পরীক্ষাটাই ছিল। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাই ছিল। মাধ্যমিক পরীক্ষাটা নিয়েই তুমি ভয় পেতে। তো তোমার লাইফটা শুধু এই ক্লাস 10 ছাড়া আর কিছু ভাবতেই পারতো না ওই সময়। মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার রেজাল্ট, ও ছাড়া আর কিছু ভাবতেই পারতো না। এবার তুমি যদি এই মোমেন্টটার মধ্যেই আছো, ঠিক আছে? কিন্তু তোমার লাইফ দেখো, সে একদম ছোটবেলা থেকে স্টার্ট হচ্ছে, এখনো তোমার যাত্রাপথ কয়েক মাইল বাকি আছে। 10 আছে, 11 আছে, 12 আছে, আরো কত ভালো ভালো তোমার কেরিয়ার অপশন আছে। তুমি নিজেকে আরো সুন্দর করে তুলতে পারো। কিন্তু যদি তোমার ক্লাস 10-এ তোমার মনের মতো রেজাল্ট না হতো, বা হয়নি হয়তো, তো তোমার কি হতো? লাইফ যখন তুমি ছোট করে দেখছো, তখনই কি হয়? তখনই আমরা প্রবলেমটাকে আরো বড় করে দেখি। এটা হচ্ছে একটা সূত্রের মতো। যখনই লাইফকে তুমি খুব ছোট দেখছো, তখন তোমার কাছে ওই মোমেন্টের যে প্রবলেমটা, সেটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এই টাইমটাকে দেখছি, এই জন্য প্রবলেম অনেক বড় মনে হচ্ছে। কিন্তু জীবন এখানে শেষ নয়। ঠিক আছে? তুমি দেখো, যে কোনো মানুষকে দেখো, সবাই কোনো না কোনো সময় সাকসেসফুল হয়েই গেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান সব চলেই এসছে। ঠিক আছে? তুমি রাস্তায় দেখো, পাখি আছে, কুকুর আছে। কুকুরের জন্য কোনো প্রকল্প আছে? কোনো প্রকল্প নেই। কে খাবার দেয়, কে দেয় না, কোথায় জল পায়, কিন্তু কুকুর বেঁচে আছে। কোথাও না কোথাও থেকে খাবার পেয়ে যায়, কোথাও না কোথাও থেকে খেয়ে নেয়। কোনো স্বাস্থ্যসেবাও নেই, চিকিৎসার ব্যবস্থাও নেই। ঠিক আছে? তো প্রত্যেকের জন্য প্রকৃতি এমনভাবে সিস্টেম করে দিয়েছে, প্রকৃতি এমনভাবে তৈরি করে দিয়েছে, যে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে সমস্ত কিছুর রসদ আছে। ঠিক আছে? ওকে? তো প্রকৃতির কাছে যখন সমস্ত কিছু রসদ আছে, চিন্তা করার কোনো দরকার নেই। প্রকৃতি তোমার জন্য যেটা দরকার সেটা রেখেই দিয়েছে। তো তুমি তোমার 100% দাও।
তুমি তোমার ফোকাসকে 100% রাখো, ডেফিনেটলি তুমি অনেক অনেক বেটার করবে। ঠিক আছে? বলো, বুঝতে পারলে? তো মনের মধ্যে কোনো সংকোচ রাখবে না, সংকট রাখবে না। মনের মধ্যে হতাশা, মনের মধ্যে অশান্তি এসব রাখলে হতে পারবে না। তো তার জন্য অনেক বড় করে লাইফকে দেখতে হবে। এই তোমাদের বয়স কত? ২০, ২৫ এর মধ্যে বা ৩০ এর মধ্যে, ঠিক আছে? এখনো জীবন পড়ে আছে। ৫০, ৬০, ৭০, ৭৫ বছর পর্যন্ত বাঁচবে। এখনো ৩০, ৪০, ৫০ বছর জীবন পড়ে আছে। ৩০, ৪০, ৫০ বছরে বিশাল কিছু তুমি করে নিতে পারো। তুমি যা করে নিতে পারো, তোমার আগে যারা করেছে কিছু, যাদেরকে সাকসেসফুল মনে হচ্ছে, তাদেরকে তুমি ১০০০ হাত পিছিয়ে এগিয়ে যেতে পারো। ঠিক আছে? কেরিয়ার অপরচুনিটি তো কত কিছু আছে। সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি আছে, বিজনেস আছে, যা খুশি তাই করতে পারো। শুধু চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। কে কি ভাবলো, কে কি বলল, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তোমার নিজের শক্তিটাকে, তোমার নিজের উদ্যমকে 100% দিতে হবে। ঠিক আছে? যাতে তুমি কোথাও কোনোভাবে কোনোদিন ডিপ্রেস না হও। কোথাও কোনোভাবে কোনোদিন তোমার যেন মনে না হয় যে আমি চাইলে করতে পারতাম কিন্তু আমি করতে পারিনি। এই বিশ্বাস, এই আ যখন মানসিকতা তোমার মধ্যে চলে আসবে, তুমি ডেফিনিটলি এগোবে। চলো, আজকে এতটা অবধি। খুব ইম্পোর্টেন্ট কিছু কথা বললাম। কেমন লাগলো বলো? ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে মনে রাখবো বলছি। ঠিক আছে, চলো এইবার আমরা পড়াশোনাতে ফেরত আসি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এই যে সাবজেক্টটা কিভাবে মনে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার জন্য তোমাকে কি করতে হবে? ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। কিসের উপর ইন্টারেস্ট? আমাদের দেশের উপর ইন্টারেস্ট, ইন্ডিয়া আমাদের দেশ। আর কিসের উপর ইন্টারেস্ট? আমাদের দেশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর উপর ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। আর কিসের উপর ইন্টারেস্ট নিয়ে আসতে হবে? আমাদের নিজস্ব যে স্টেটটা আছে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল স্টেটের উপর ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। তো যদি তুমি ইন্ডিয়ার উপর ইন্টারেস্ট নিয়ে আসতে পারো, আমাদের নিজস্ব স্টেটের উপর ইন্টারেস্ট নিয়ে আসতে পারো, ওয়েস্ট বেঙ্গলের উপর ইন্টারেস্ট নিয়ে আসতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু পারবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, আবার কবে এসএসসি এমটিএস এর এক্সাম হবে? এসএসসি এমটিএস এর এক্সাম তোমার সেপ্টেম্বর অক্টোবরের দিকে হবে। ঠিক আছে? এসএসসি এমটিএস এর এক্সাম সেপ্টেম্বর অক্টোবরের দিকে। ঠিক আছে? এবার যদি তোমার ইন্ডিয়া নিয়ে, আমাদের দেশ নিয়ে ইন্টারেস্ট থাকে, স্টেট নিয়ে ইন্টারেস্ট থাকে, আমাদের দেশে যে স্টেট গুলো আছে, ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যটাকে যে নিয়ে যদি তোমার ইন্টারেস্ট থাকে, ডেফিনেটলি তুমি কিন্তু এগোবে। ঠিক আছে? এইবার দেশ নিয়ে ইন্টারেস্ট মানে কি? আমাদের দেশ ২০৪৭ সালে আমাদের প্রধানমন্ত্রী একটা লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে। কি লক্ষ্যমাত্রা দিয়েছে? আমাদের দেশকে ২০৪৭ সালের মধ্যে হয়ে উঠতে হবে সর্বে সর্বা, বিকশিত ভারত @2047। এই লক্ষ্যমাত্রা আমাদের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে। ২০৪৪ বললাম, ২০০০ এটা ৪৭ হবে। ঠিক আছে? 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ২০৪৭ আমাদের দেশ 100 ইয়ার্স স্বাধীনতা পাবে। এই 100 ইয়ার্স এর মধ্যে আমাদের দেশ যেন একদম সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু আমাদের দেশের সমস্ত ব্যবস্থা কাজ করছে। তুমিও কাজ করছো, আমিও কাজ করছি। আমরা সবাই ২০৪৭ সালের জন্য কাজ করছি। ঠিক আছে? এইবার এই যে ২০৪৭ সালে আমাদের দেশকে সর্বে সর্বা করব, তো তার জন্য দেখো আমাদের দেশ যে জায়গাগুলোকে পিছিয়ে আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো যে জায়গাগুলো পিছিয়ে আছে, কোথায় পিছিয়ে আছে? আমাদের দেশ চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে আছে, মেডিকেল। আমাদের দেশ নারী
স্বাধীনতা বা হিউম্যান এম্পাওয়ারমেন্টে পিছিয়ে আছে, আমাদের দেশ বিজনেসে পিছিয়ে আছে, আমাদের দেশ ইনফ্রাস্ট্রাকচারে পিছিয়ে আছে। ঠিক আছে? তো ইনফ্রাস্ট্রাকচারে পিছিয়ে আছে, বিজনেসে পিছিয়ে আছে, হিউম্যান এম্পাওয়ারমেন্টে পিছিয়ে আছে। তো এই জায়গাগুলোকে ফোকাস করে আরো বেটার করতে হবে। ঠিক আছে? এবার তোমার ইন্টারেস্ট যদি থাকে আমাদের দেশ কি করে ডেভেলপ করছে, সিএ তো এমনিই জানতে পেরে যাবে। তো আমাদের দেশের জনগণের জন্য, আমাদের দেশের জনগণকে সাপোর্ট দেওয়ার জন্য, নাগরিকদের সাপোর্ট দেওয়ার জন্য সরকার থেকে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসে। কোনোটা কৃষকদের জন্য প্রকল্প, কোনোটা বলতে পারো যারা শ্রমিক রয়েছে তাদের জন্য প্রকল্প, এরকম বিভিন্ন রকমের কিন্তু প্রকল্প নিয়ে আসে। ঠিক আছে? তো সেই প্রকল্পগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, স্কিমগুলো সম্পর্কে। তো যখনই আমরা সেই প্রকল্পগুলো সম্পর্কে ইন্টারেস্ট নিয়ে জানবো, এই প্রকল্পটা এই রকমের মানুষজনকে বেনিফিট দেবে, সব প্রকল্প সব মানুষের জন্য নয়। তো যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, দরিদ্র, তারা কিছু প্রকল্পের সুবিধা পাবে। যাদের হয়তো আর্থিকভাবে পিছিয়ে নেই, যারা হয়তো দিব্যাঙ্গ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা কিছু প্রকল্পের সুবিধা পাবে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনকেই প্রকল্পের সুবিধা দেওয়া হয়, ১ নম্বর। আর ২ নম্বর, যারা সমাজে বিভিন্ন রকম দিক থেকে শ্রেণীগতভাবে পিছিয়ে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, উপজাতি সম্প্রদায়ের মানুষজন, তাদেরকেও বিভিন্ন রকম দিক থেকে সাপোর্ট করা। ওকে? ঠিক আছে? এরপর দেখো যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের দেশ ইনফ্রাস্ট্রাকচারে কতটা কি পরিবর্তন আনছে। ইনফ্রাস্ট্রাকচার মানে রোড তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার মানে আমাদের রাস্তাঘাট তৈরি হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে, বিমানবন্দর তৈরি হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, এআই কে আমরা ইউজ করছি, আমরা সৌরশক্তির দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা, এই প্রকল্প স্টার্ট করা হয়েছিল। ঠিক আছে? তো এই সমস্ত যে প্রকল্পগুলো আছে, ঠিক আছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো বেটার করছি। তো সেই সমস্ত প্রকল্প রিলেটেড বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে নিউজগুলো, সেগুলো আমাদের জানতে হবে। আমাদের দেশ দেখো একটা বায়োডাইভার্সিটি কান্ট্রি। বায়োডাইভার্সিটি কান্ট্রি মানে এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। তো আমাদের দেশ হচ্ছে একটা বায়োডাইভার্সিটি কান্ট্রি। ঠিক আছে? তো বিভিন্ন রকমের বিষয় রয়েছে আমাদের এখানে। ঠিক আছে? তো যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে মেগা জীববৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষ, এই মেগা জীববৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষ, এই মেগা জীববৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষে যে সমস্ত উদ্ভিদকুল প্রাণীকুল রয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের উদ্দেশ্য। তো তার জন্য আমাদের যে বায়ো বায়োডাইভার্সিটি রিজার্ভ আছে, টাইগার রিজার্ভ আছে, ন্যাশনাল পার্ক রয়েছে, এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। এইগুলো রিলেটেড যে নিউজগুলো সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, সিএ বই, আমার যে ৩ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর সিএ বই, সেটা ইংলিশে পাওয়া যাবে না, সেটা বাংলাতেই পাওয়া যাবে। বইটার দাম 147 Y951, এই কুপন কোডের মাধ্যমে তোমরা নিয়ে নিও। ঠিক আছে? বোঝাতে পারলাম? খুব সুন্দর করে আজকে বোঝাচ্ছি যাতে তোমাদের পুরো ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। আজকের ক্লাসে পুরো সিএ কিভাবে রেডি হবে সব শিখিয়ে দেব। আচ্ছা, এইবার দেখো আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারা বলো তো? আমি, তুমি, সবাই আমরা কিছু না কিছু কন্ট্রিবিউট করছি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সব থেকে বেশি কন্ট্রিবিউট কারা করছে? আমাদের দেশে যারা একদম উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা আছে, আমাদের দেশে যারা উচ্চপদস্থ সায়েন্টিস্ট রয়েছে, আমাদের দেশের উচ্চপদস্থ যারা প্রফেসর রয়েছে, যারা বিজ্ঞানী রয়েছে, ঠিক আছে, আমাদের দেশের উচ্চপদস্থ যারা নেতারা রয়েছে, নেতা মানেই খারাপ তা নয়, ঠিক আছে, তারাও কন্টিনিউ দিনরাত কাজ করে যাচ্ছে, তো আমাদের দেশকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা লেখকরা আছেন আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা খেলোয়াড়রা আছেন গোটা দেশকে, গোটা বিশ্বের কাছে পরিচিতি পাইয়ে দিচ্ছেন, খেলাধুলোর জগতে আমাদের দেশকে গর্বের মুখে নিয়ে যাচ্ছেন। তো ইম্পর্টেন্ট যে পার্সনরা আছে সেই ইম্পর্টেন্ট পার্সনদের নিয়ে বেশ কিছু নিউজ কিন্তু পরীক্ষাতে চলে আসে।
কোনো একজন ইম্পর্টেন্ট পার্সন মারা গেল বা সেই ইম্পর্টেন্ট পার্সন কোনো প্রাইজ পেল, ঠিক আছে? তো সেই রিলেটেড নিউজগুলো আমাদের দেখতে হবে। এরপর যদি আমরা চলে আসি, আর আমরা কি দেখতে পারি, স্টেটের মধ্যে যদি চলে আসি, বিভিন্ন স্টেটে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম বিনিয়োগ এগুলো আসতে থাকে, সেইগুলো আমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলেটেড যে নিউজগুলো আছে সেই সমস্ত নিউজগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে, ইন্টারেস্ট নিয়ে জানতে হবে। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি থেকে মার্চ মাসের যে বই আছে সেই বই আমরা ফলো করতে পারি, তার সাথে ক্লাস তো আছে। ওকে, এইবার লাস্ট যেটা আমি বলবো, দেখো আমাদের দেশ এই যে ইন্ডিয়া, ইন্ডিয়াকে সুরক্ষা দিচ্ছে কারা বলতো? ইন্ডিয়াকে প্রোটেকশন দিচ্ছে কারা? আমাদের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে, বিমান বাহিনী প্রোটেকশন দিচ্ছে, নৌবাহিনী প্রোটেকশন দিচ্ছে। তো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এদেরকে নিয়ে রিলেটেড নিউজগুলো আমাদের জানতে হবে। কিছু মহড়া হচ্ছে কোনো একটা দেশের সঙ্গে, প্র্যাকটিস তো করতে হবে না, যুদ্ধ তো সব সময় হবে না, নিজেদের মধ্যেই যুদ্ধের মহড়া কন্টিনিউ করতে হবে, যাতে যুদ্ধ করতে আসল সময় যখন যুদ্ধ হবে তখন যাতে আমার বেস্ট পারফরমেন্স থাকে। আমি যদি তোমাদেরকে কন্টিনিউ না পড়াই, ঠিক আছে, আমি পড়াতে জানি, আমি হয়তো 1-1.5 মাস 2 মাস পড়ালাম না, তো আমার পারফরমেন্স এমনি কমে যাবে, ঠিক সময় পড়ানোর সময় পড়াতে পারবো না, কন্টিনিউ আমাকে পড়িয়ে যেতে হবে। তো যুদ্ধ তো সবসময় হবে না, হয়তো 10 বছর পর একবার যুদ্ধ হবে কার্গিল সীমান্তে, কিন্তু প্রস্তুতি কন্টিনিউ প্রতি সপ্তাহে নিয়ে যেতে হবে যারা কার্গিলের সেনারা যারা আছে, ঠিক আছে? তো যা যা মহড়া হচ্ছে সেইগুলো জানতে হবে। ওকে, আচ্ছা, আমাদের দেশকে যারা বিভিন্ন রকম হাতিয়ার দিয়ে সাপোর্ট দিচ্ছে, যে সমস্ত দেশ, তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে হাতিয়ার কিনে নিচ্ছি, মানে রাফাল জেট কিনে নিলাম ফ্রান্স থেকে, রাশিয়া থেকে S-400 কিনে নিলাম। তো আমাদের যে ডিফেন্স সাপোর্ট সিস্টেম, কোন দেশ থেকে কি জিনিস কেনা হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। ইন্টারেস্ট, শুধু ইন্টারেস্ট থাকলেই তুমি জানতে পারবে। তারপরে দেখো, সব বলে দিচ্ছি, একটু ওয়েট করে যাও। ডিআরডিও, ডিআরডিওর যারা সায়েন্টিস্টরা আছে তারা দিনরাত ধরে পরিশ্রম করে যাচ্ছে ভারতবর্ষকে আমাদের অস্ত্রশস্ত্রের দিক থেকে আরো সুরক্ষিত করা, ঠিক আছে? ডিআরডিওর সায়েন্টিস্টরা এটা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, সবই প্রায় বলেই দিলাম। আচ্ছা, এরপর দেখো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের কালচার, আমাদের দেশের পরিচয়, এগুলোকে নিয়ে যে সমস্ত বই লেখা হচ্ছে, ঠিক আছে, সেই বইগুলো সংক্রান্ত নিউজ কিন্তু পরীক্ষাতে কোশ্চেনে আসে। তো সেই বইগুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো লাস্ট আরেকটা জিনিস বলবো, সবই প্রায় বলে দিয়েছি, লাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে রাজনীতি। এবার দেখো রাজনীতি মানে কি, পলিটিক্স মানে, পলিটিক্স মানে অনেক কিছু খারাপ জিনিস থাকে, কিন্তু গণতান্ত্রিক দেশে দেখো, আমাদের তো এত বড় একটা দেশ, ঠিক আছে, তো এত বড় দেশের রাজার শাসন তো আর নেই। রাজার শাসন থাকলে আরো খারাপ কিছু হতো, রাজা যা বলতো তাই শুনতে হতো, বা একটাই যদি সিস্টেম থাকতো, বংশানুক্রমিক ভাবে রাজা থাকতো, আগেকার দিনে যেরকম হয়, একটা সিস্টেম থাকতো, বংশানুক্রমিক ভাবে রাজা থাকতো, প্রজারা কোনো কিছু বলতে পারতো না, রাজা যেটা মনে করতো সেটাই হতো, ঠিক আছে? কিন্তু এখন তাও নাগরিকরা, প্রজারা, তারাও রাজার মতো সিংহাসনে গিয়ে বসতে পারে তাদের এফোর্ট লাগিয়ে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটাই যে একটা গণতান্ত্রিক আমাদের একটা দেশ, এবং গোটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশেই সব থেকে বেশি লোক সংখ্যা রয়েছে গোটা পৃথিবীর মধ্যে। এইবার এই গণতান্ত্রিক দেশটা চলে কিভাবে? বিভিন্ন এলাকায় এলাকায় ভোট হয়, সেখান থেকে নির্বাচিত যারা প্রতিনিধিরা আছেন তারা সংসদে, বিধানসভাতে বসে তারা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যান, ঠিক আছে? ওকে, নেক্সট
যেটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে গিয়ে এই পলিটিক্সের ওপর কিন্তু আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে। পলিটিক্সের ওপর কিন্তু আমাদের একটা মনোযোগ রাখতে হবে। ওকে, পলিটিক্স যদি আমরা ইন্টারেস্ট হই, পলিটিক্স নিয়ে যদি আমরা ইন্টারেস্ট হই, তাহলে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স জানাটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে পলিটিক্স না না এটা আমি পছন্দ করি না। কারা কারা আছো যে পলিটিক্সকে ভালোবাসো বা পছন্দ করো? একটু লিখে জানাও তো। কারা কারা আছো যাদের পলিটিক্স ভালো লাগে, কারা কারা আছো যাদের পলিটিক্স ভালো লাগে না? অনেকে বলছে আমার ভালো লাগে না, অনেকে আছে আমি করি না। আরে তোমাকে করতে কেউ বলেনি, ভালো লাগা ভালো লাগা না। দেখো, ভালো লাগে না এটা এই বয়সে এরকম, যখন আস্তে আস্তে আরেকটু বয়স হয়ে যাবে, একটু সেটেলড হয়ে যাবে, তখন দেখবে ভালো লাগবে। তো বিষয়টা হচ্ছে এটাই। একজন বলেছে এমএলএ হতে চাই আমি। তো দেখো, আমার জাস্ট ইন্টারেস্ট এটাই, এটুকু ইন্টারেস্ট। দেখো, তোমার পলিটিক্সে ইন্টারেস্ট থাকা উচিত। কেন উচিত? কারণ দেখো, তোমার একটা ভোট, পলিটিক্সে আমাদের তো এডুকেশন সিস্টেমের মধ্যে সব থেকে বড় যে বিষয়গুলো, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক কিছু শেখানো হয়নি। ঠিক আছে, এখনো শেখানো হয় না। এই যে একজন লিখেছে হেড পলিটিক্স, সাহেব সাহেব দত্ত লিখেছে। ঠিক আছে, তো এই যে হেড পলিটিক্স, এটা তোমার দোষ নয়, কিন্তু বিষয়টা কি বলতো, পলিটিক্সে ইন্টারেস্ট সবার থাকা উচিত, সবার। তুমি যদি পছন্দ না করো তোমার কোনো পার্টিকে বা কোনো প্রার্থীকে, যদি পছন্দ না হয়, তো তুমি জাস্ট নো ভোট যেটা আছে সেখানে গিয়ে তুমি করে দাও। ঠিক আছে, ভোট দিয়ে দাও। কিন্তু তোমাকে জানতে বুঝতে তো হবে, তোমার একটা ভোটের মাধ্যমেই একজন নির্বাচিত প্রতিনিধি সিলেক্ট হবে, তোমার একটা ভোটের তো দাম তো আছে। তো তুমি যদি ভালো মানুষ যদি পলিটিক্স না ভালো না বলে আমি সরে চলে আসি, তাহলে আর পলিটিক্স ভালো হবে কি করে? তো যারা ভালো লোকজন আছে তারা অবশ্যই পলিটিক্সে কিন্তু আসতে হবে। ঠিক আছে, ওকে, চলো। তো পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট থাকলে কারেন্ট অ্যাফেয়ার্স খুব সহজে তুমি জানতে পারবে। আপনি কোন দলকে সমর্থন করেন, এটা তো এরকম ওপেনলি বলা যাবে না কোন দলকে সমর্থন করি। অবশ্যই প্রত্যেকটা দলের ভালো খারাপ আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব চয়েস আছে। কোনো একজন মানুষ সে হয়তো বিশেষ কোনো সুবিধা পাচ্ছে বলে সেই দলটাকে সাপোর্ট করে, কোনো একজন মানুষ তার বিশেষ কোনো চাহিদা আছে বলে সে অন্য আরেকটা দলকে সাপোর্ট করে। আইডিওলজিক্যাল মতামত থাকতে পারে, অনেকে আছে আইডিওলজিক্যালি যেটা ভেবে এসছে, যেটা দেখে এসছে, সেই দলটাকেই সাপোর্ট করে, সে ভালো করুক খারাপ করুক যাই করুক। বিভিন্ন রকম প্যারামিটার আছে। ঠিক আছে, এক হচ্ছে আমি কিছু বেনিফিট পাচ্ছি এই দল থেকে, এই দলে ভোট দিলে আমি বেনিফিট পাবো, বেনিফিট যেগুলো পাচ্ছি সেগুলো থাকবে, তার জন্য এখানে ভোট দিচ্ছি। আমি বেনিফিট কিছু পাচ্ছি, কিন্তু আমার আরো অনেক আশা চাওয়া পাওয়া আছে, সেই বেনিফিট গুলোর জন্য যে দল কথা বলছে আমি তাকে গিয়ে ভোট দিচ্ছি। ঠিক আছে, আবার এরকমও হতে পারে যে আমি আইডিওলজিক্যালি যা ভাবি, আইডিওলজিক্যালি আমি যে দলকে সমর্থন করি, সে ভালো করুক খারাপ করুক যাই করুক না কেন, আইডিওলজিক্যালি তার আইডিওলজিকে আমি সাপোর্ট করি বলে তাকে আমি ভোট দিচ্ছি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম বিভিন্ন রকম প্যারামিটারের উপর কিন্তু চলে। বোঝাতে পারছি? চলো, বোঝা গেল? কারো কোনো কোশ্চেন? তাহলে আমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে রেডি করব। তো আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিভাবে রেডি করতে হবে। বলো, প্রত্যেকে জানিয়ে দাও, বুঝতে পেরেছো নাকি? সবাই একটু লিখে জানিয়ে দাও। বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখো যেটা বিষয় সেটা হচ্ছে
কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কোথা থেকে পড়বো, এই কোশ্চেনও তোমার মনের মধ্যে হতে পারে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে? আমাদের তো ক্লাস আছে, আমাদের আড্ডা 24/7 সিএ বলে একটা জায়গা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টুডে, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2026-27। ওকে, তো কারেন্ট অ্যাফেয়ার্স টুডে এটাতে ক্লিক করে দাও। এটাতে ক্লিক করার পর এই যে দেখো, তোমার একদম পরপর সব কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসছে। স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ডিফেন্স, ইম্পর্টেন্ট ডেজ, সায়েন্স, সামিটস, এগ্রিমেন্ট, বিজনেস নিউজ, ইকোনমি, বুকস অ্যান্ড অথার্স, স্টেট নিউজ, র্যাঙ্কস অ্যান্ড রিপোর্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্টস, সব একদম পরপর পরপর চলে এসছে। এখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। আর কি কোথা থেকে পড়তে পারো? আমাদের বইও আছে, ঠিক আছে? এই বইটা আমি প্রত্যেককে কিনে নিতে বলবো, বইটা সম্পর্কে একটু দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স এর বই। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, যে তোমরা কারা কারা আছো যারা স্মার্ট স্টাডি ব্যাচে ক্লাস করেছো, একটু জানাতে পারবে কারা কারা আছো যারা স্মার্ট স্টাডি ব্যাচে ক্লাস করেছো? অরিজিৎ লিখেছে আমি। ওকে, আর কারা কারা আছো একটু বলো তো, কারা কারা স্মার্ট স্টাডি ব্যাচে ক্লাস করেছো? ওকে, অনেকেই, ঠিক আছে। আর কারা কারা আছো সবাই একটু লিখে জানাও যারা করেছো। যারা করেছো তারা জানো। ওকে, তো ক্লাস করে কেমন মনে হয়েছে? ক্লাস করে কোনো বেটার ফিল হয়েছে? মানে আগের থেকে নিজেকে আগের থেকে বেটার করতে পেরেছো স্মার্ট স্টাডি ব্যাচে ক্লাস করে? খুব ভালো, হ্যাঁ স্যার, খুব ভালো স্যার, আমার খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, ঠিক আছে। তো দেখো, যারা স্মার্ট স্টাডি ব্যাচে ক্লাস করেছো একদম ফিডব্যাক তোমরা পেয়েই যাচ্ছ, যে যারা ক্লাস করেছে এই স্মার্ট স্টাডি ব্যাচটা আমি এমনভাবেই তৈরি করেছিলাম যাতে তোমাদের পড়াশুনোর মান আরো ভালো হয়। তুমি যেখানে দিনে হয়তো 3-4 ঘন্টা 2 ঘন্টা পড়াশুনো করতে পারতে না, সেখানে তুমি 7 ঘন্টা 8 ঘন্টা এফোর্টলেসলি কিভাবে পড়াশুনো করতে পারবে তার পুরো ট্রিক্স গুলো, তার পুরো প্রসেস গুলো আমি শিখিয়ে দিয়েছিলাম। এইবার দেখো, আমি আরো একটা স্মার্ট স্টাডি ব্যাচটা যেরকম তার থেকে আরেকটু ওপর লেভেলে একটা আমি ব্যাচ নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে মাইন্ড মাস্টারি প্রোগ্রাম ফ্রম অ্যাভারেজ টু আনস্টপেবল। ঠিক আছে, এবার এই ব্যাচের দাম কত? এই ব্যাচের দাম হচ্ছে, এই যে Y951, এই কুপন কোডটা দিয়ে দিলাম, এটাতে অ্যাপ্লাই করে দাও। দেখো, দাম হচ্ছে 757, 757 টাকারও কমে তুমি এই ব্যাচটা পাবে। এবার আমি বলবো যে 1 এপ্রিল থেকে ব্যাচটা শুরু হচ্ছে, 10টা ক্লাস হবে, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারি এই 10টা ক্লাস যারা করে নেবে তাদের জীবন মানে পুরোপুরি বলা যেতে পারে 180 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে। এমন কিছু জিনিস আমি তোমাদেরকে শেখাবো যা তোমরা কোনো ইউটিউবের ভিডিওতে পাবে না, কোনো বইতে পাবে না। প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে তুমি তোমার চ্যালেঞ্জগুলোকে একসেপ্ট করে এগিয়ে যাবে সেই বিষয়গুলোকে আমি এই ব্যাচে শেখাবো। তো এটা মাইন্ড মাস্টারি প্রোগ্রাম, এটা ফ্রি ব্যাচ নয়, এটা তোমাকে পারচেস করতে হবে। যদি কারো মনে হয় যে স্যার আমি একদম অ্যাভারেজ আছি, এখান থেকে আনস্টপেবল হও, তো মাইন্ড মাস্টারি প্রোগ্রাম এই ব্যাচে তুমি ভর্তি হও। এই ব্যাচে ভর্তি হলে সমস্ত কিছু ইনফরমেশন তুমি কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো মাইন্ড মাস্টারি প্রোগ্রাম কারা কারা ব্যাচটা নেবে লিখে জানিও। এবং আমি ডেফিনেটলি বলতে পারি যে যারা এই ব্যাচ নেবে তারা কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু জানতে পারবে। এখানে আমি কি কি শেখাবো একটু বলে দিই। দেখো, মাইন্ড মাস্টারি প্রোগ্রাম একটা 10 দিনের মাইন্ড ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। শুধুমাত্র এটা একটা কোর্স নয়, তোমার যে চিন্তা, তোমার যে অভ্যাস, তোমার যে জীবন, তাকে নতুন ভাবে গড়ে তোলার একটা পাওয়ারফুল জার্নি। এই কোর্সে কি কি শেখানো হবে, কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হয়, কিভাবে লেজি ফিলিং, ওভার থিঙ্কিং, ডিস্ট্রাকশনকে দূর করা যায়, কিভাবে নিজের যে এনার্জি, নিজের যে ফোকাস তাকে 100% কাজে লাগানো যায়, কিভাবে কম এফোর্টে বেশি আউটপুট নিয়ে আসা যায়, কিভাবে ফিনান্সিয়াল এবং মেন্টাল গ্রোথ একসাথে অ্যাচিভ করা যায়। আপনার ভেতরের পোটেনশিয়ালকে অ্যাক্টিভেট করে আপনাকে মেন্টালি ফিনান্সিয়ালি স্ট্রং করাই আমাদের উদ্দেশ্য। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাসে জয়েন করো।
ঠিক আছে, বোঝা গেল? চলো এইবার দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যে বইটা আছে সেই বইটা তোমরা একটু দেখে নাও। এই হলো সেই বই, ঠিক আছে, 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই। এই হচ্ছে সেই বই। এই বইটা চোখ বন্ধ করে নিয়ে নাও, আমি গ্রুপের মধ্যে লিংক দিয়ে দেব। এই বইটা যাদের কাছে আছে, জানুয়ারি থেকে মার্চ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটার মধ্যে দেওয়া আছে, ডেসক্রিপটিভ ভাবে দেওয়া আছে, ওয়ান লাইনার হিসেবে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার হিসেবে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। বইয়ের দাম কত? 147Y951 কুপন কোডে, ঠিক আছে? তো জাস্ট আমি প্রত্যেককে বলবো যে আজকের যে ক্লাসটা একটু তোমাদের মোটিভেশন, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে রেডি করবে, একটু অন্যরকম করে ক্লাসটা নিলাম, যাতে তোমরা পজিটিভ থাকতে পারো, তোমরা জীবনে এগিয়ে যেতে পারো। যদি একজনও স্টুডেন্ট আমার এই ক্লাস করে মোটিভেট হয়, আমার এই ক্লাস করে সে জীবনে এগিয়ে যায়, আমি নিজেকে অনেক ধন্য মনে করব, ঠিক আছে? আর এই বইটা তোমাদের জন্যই খুব যত্ন নিয়ে বানানো হয়েছে, প্রত্যেকে নিয়ে নিও। 147-এ আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ওকে? আপনার কুপন কোডটা স্যার আরেকবার Y951, আমার কুপন কোডটা একটু লিখে দাও যারা জানো, Y951, ওকে? তো আজকের ক্লাস কেমন লাগলো? একটু অন্যরকম ক্লাস নিলাম, আজকের ক্লাস কেমন লাগলো একটু সবাই জানিও, ঠিক আছে? বাহ, Y951 অনেকেই লিখে দিয়েছে, ঠিক আছে। একটা কোশ্চেন, কি কোশ্চেন আছে বলো? উপরে বলেছি, আচ্ছা উপরটাই তো আমি যেতে পারি না, এটাই তো সমস্যা, মাউসটার স্ক্রলটা। এটা উপর, দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার বলছি, তাহলে খাতা করার কি? খাতা তো অবশ্যই তোমাকে করতে হবে, ঠিক আছে? খাতা, কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস, এই 3টে করলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ফুল কমপ্লিট হয়ে যাবে। চলো সবাই ভালো থেকো, আজকের ক্লাস এতটা অবধি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভালো লাগে ক্লাস, অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে দিও সবাই, প্রত্যেকে। টাটা, বাই বাই।